দর্শক, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও এনসিপির প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিন্তু ইতিমধ্যেই সম্মেলন চলছে এবং পদত্যাগের একটি গুঞ্জন, এই সম্মেলন নিয়েও গুঞ্জন চলছিল। আজকে সত্যি পদত্যাগ করছেন দুই উপদেষ্টা? দেখুন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এসেছেন এবং বিটিভিতে ভাষণ রেকর্ড হওয়ার কথা, এবং তারপরেই মূলত তফসিল ঘোষণা। তো উপদেষ্টাদের মধ্যে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে তার তো তফসিলের আগেই পদত্যাগ করতে হবে, নতুবা সরকারের থেকে তো এই সরকারের অধীনে আবার নির্বাচন করা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে তো নির্বাচন করতে পারবেন না। সেজন্য আজকে বিষয়বস্তু না বললেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি রয়েছেন ওই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের, সেই পদে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং এখানে গুঞ্জন ছিল যে উপদেষ্টা সরকারের যে ছাত্র প্রতিনিধি রয়েছেন, অর্থাৎ 5 আগস্টের পরবর্তীতে এই বিপ্লবের সাথে যারা যুক্ত, তাদের মধ্যে থেকে 3 জন ছিলেন ছাত্র উপদেষ্টা হিসেবে। নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপি গঠন করছেন, বাকি এখনো 2 জন রয়েছেন। তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলন ডেকেছেন, সেখানে বলা হচ্ছিল যে উনি হয়তো পদত্যাগ করতে পারেন, কিন্তু এখন পর্যন্ত যতটা কথা ওনার শুনলাম আমি নিজে, যে সংবাদ সম্মেলনে যে ধরনের প্রশ্ন উত্তরে এবং উনি কথা বলছেন, উনি প্রথমে সংবাদ সম্মেলনে এসেই উনার দায়িত্ব গ্রহণের পর থেকে, উনি মন্ত্রণালয়ে যোগদানের পর থেকে উনার মন্ত্রণালয়ে কি কি পরিবর্তন উনি এনেছেন বা বিগত দিনে উনি আসলে কি কি কাজ করেছেন তার একটা যে বিষয়গুলো, সেই বিষয়বস্তুগুলো উনি প্রথমে প্রেস কনফারেন্সে তুলে ধরেছেন, তারপর সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন। এবং আমি যেমনটা শুনলাম, উনি বলছেন যে উনি নির্বাচন করবেন এটির ঘোষণা উনি আগেই দিয়েছেন, তবে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটা এখনো নিশ্চিত উনি করেননি। যদিও উনি করেননি, তারপরও আমরা দেখেছি যে উনি কুমিল্লার ভোটার ছিলেন, সেখান থেকে উনি ঢাকা 10 আসনে ভোটার ট্রান্সফার করে এনেছেন, অর্থাৎ ঢাকা 10 আসনের ভোটার রয়েছেন। তো উনি আজকে ওনার কাছে প্রশ্ন ছিল যে আপনি আসলে কোনো দলের পক্ষে নির্বাচন করবেন কিনা। উনি যেটি বলেছেন যে এটি আসলে উনি এখনো ডিসাইড করেন নাই, অর্থাৎ এখন সিদ্ধান্ত নেন নাই যে আসলে কোন দলের হয়ে নির্বাচন করবেন। সাংবাদিকদের পাল্টা আরেকটি ওনার কাছে কোশ্চেন ছিল যে আপনার সহযোদ্ধারাই তো এনসিপি গঠন করেছে, অর্থাৎ একসাথে যারা আন্দোলন করেছে 24 সালে, যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেই সহযোদ্ধারাই বা তাদের সাথের মানুষ যারা একসাথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা এনসিপি গঠন করেছে। তাহলে এনসিপিতে উনি যাচ্ছেন না কেন, বা এনসিপিতে যে উনি নির্বাচন করবেন এই ঘোষণাটা কেন দিচ্ছেন না, বা বিএনপিতে যাওয়ার ওনার সম্ভাবনা কতটুকু? তো তার প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে উনি আসলে কোন দলের হয়ে নির্বাচন করবেন সেটি এখনো উনি সিদ্ধান্ত নিতে পারেননি, সিদ্ধান্ত নিলে যথাসময়ে উনি সবাইকে জানিয়ে দিবেন। আর পদত্যাগের যে বিষয়টি উনি বলেছেন যে কবে নাগাদ পদত্যাগ করবেন, সঠিক সময়টা উনি বলেছেন উনি নিজ থেকে কিছু বলবেন না। উনি আসলে যখন পদত্যাগ করবেন, এটি প্রধান উপদেষ্টার কাছে তো উনি পদত্যাগ করবেন নিয়ম অনুযায়ী, তো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওনার পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। বিষয়টি এতটুকুই আপাতত রয়েছে। আচ্ছা, হ্যাঁ নাহিদ, আপনার কাছে আমার এই প্রশ্নটি ছিল যে দুই উপদেষ্টা যদি পদত্যাগ করেন তাহলে আসলে তারা কোন দলের হয়ে নির্বাচন করবেন? এবং আজ কিন্তু এনসিপির 125 আসনের প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয়েছে, এবং আমরা দেখেছি আপনিও বলছিলেন যে ঢাকা 10 আসন এবং লক্ষ্মীপুর 1 আসনের কোনো প্রার্থী দেয়নি এনসিপি। ক্ষেত্রে কি তাদের শাপলা প্রতীকে লড়ার সম্ভাবনা আছে, নাকি অন্য কোনো দলের হয়ে লড়বেন? কি আপনি যেমনটা অনুমান করছেন, এই অনুমানটা আসলে শুধু আপনার না, অনেকেরই এই অনুমানটা আছে যে তারা দুই উপদেষ্টা যদি নির্বাচন করেন তাহলে কোথা থেকে নির্বাচন করবেন। দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যতটুকু বিষয়টা ক্লিয়ার করেছেন যে উনি নির্বাচন করবেন, বা উনি ঢাকা 10 আসনে চলে এসেছেন কুমিল্লা থেকে, ভোটারের পরিবর্তনের বা ভোটার স্থান পরিবর্তনের যে আবেদন, সেই আবেদনটা গৃহীত হয়েছে নির্বাচন কমিশনে, এবং উনি কিন্তু এখন ঢাকা 10 আসনের ভোটার। এবং উনি যতটা স্পষ্ট করেছেন যে নির্বাচনের বিষয়ে উনি এই ঘোষণাটা দিয়েছেন যে উনি নির্বাচন করবেন, কিন্তু উপদেষ্টা আসিফ মাহফুজ আলম যিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব রয়েছেন, উনি আসলে নির্বাচন করবেন কি করবেন এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে উনি আসলে কি নির্বাচন করবেন নাকি করবেন না, বিষয়টা কিন্তু এখন স্পষ্ট না। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি বলেছেন যে উনি নির্বাচন করবেন। এখন আপনি জানেন যে কিছুদিন আগে বিএনপি প্রাথমিকভাবে কিছু আসনে মনোনয়ন দিয়েছিল, সেই আসনগুলোর মধ্যে ঢাকা 10 আসনের বিএনপি মনোনয়ন দেয়নি। তখন না দেওয়ার কারণে পরবর্তীতে যখন ঢাকা 10 আসনে আসিফ মাহমুদ চলে আসে ভোটার পরিবর্তন হয়ে, তখন একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে যে আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির হয়ে ধানের প্রতীকে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন। কিন্তু এই যে এই থিমটা বা এই যে বিষয়টা বা এই ধারণাটা, এটা কিন্তু উপদেষ্টা আসিফ এবং বিএনপির পক্ষ থেকে দুই দলের মানে দুই পক্ষের কোনো পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি। বিএনপি কিন্তু বলে নাই যে উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদের পক্ষে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন।
বা আসিফ মাহমুদও সেটি বলেনি, বা আসিফ মাহমুদ এটাও বলে নাই যে সে এনসিপি থেকে নির্বাচন করবেন, যার কারণে বিষয়টা টোটালি অস্পষ্ট। মানে এই সম্পর্কে সঠিক ধারণা আসলে উনি নিজেই দিতে পারবেন, কিন্তু উনি ওই বিষয়টা এখনই স্পষ্ট করেননি, এবং সবশেষ কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন সেটিতেও কিন্তু উনি স্পষ্ট করেননি, এবং ধারণাটি স্পষ্ট হয় স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি যে 125 আসনে আজকে প্রার্থী ঘোষণা করলো, এর মধ্যে ঢাকা 10 আসনে কিন্তু এনসিপি কোনো প্রার্থী দেয় নাই। আবার মাহফুজ আলমের যে সংসদীয় আসন, উনি যে এলাকার ভোটার, লক্ষ্মীপুর 1 আসনে, সেই আসনে কিন্তু এনসিপি কোনো প্রার্থী দেয়নি। এর মাঝে বিএনপি দ্বিতীয় ধাপে কিন্তু আবার 36 জনের মনোনয়ন ঘোষণা করেছে, তার মধ্যে ঢাকা 10 আসনে আবার বিএনপি প্রার্থী ঘোষণা করেছে রবিউল ইসলাম রবি নামের একজনকে, বিএনপির প্রার্থী হয়েছেন যিনি। তো এখন প্রশ্ন হলো যে আসিফ মাহমুদ যদি বিএনপি থেকে নির্বাচন করে তাহলে তো বিএনপির আসনে প্রার্থী দেওয়ার কথা না, আবার বিএনপিতে প্রার্থী দিয়ে দিল। এখন প্রশ্ন তাহলে কি আসিফ মাহমুদের বিএনপিতে যাওয়ার যে গুঞ্জন, সেই গুঞ্জন কি একেবারে ঢাকা পড়ে গেল, বা এটার কি কোনো আসলে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না? বিষয়টা গুঞ্জন এখনো চলছে। বিষয়টা এরকম হতে পারে যে এই আসনে যদি বিএনপি থেকে তিনি নির্বাচন করেন, বিএনপি দল হিসেবে যদি মনে করে দলের বৃহত্তর স্বার্থে বা ওই পলিসির দিকে যদি আগায়, সেক্ষেত্রে বিএনপি হয়তো বা নতুন করে তাকে মনোনয়ন, কারণ এটা কিন্তু চূড়ান্ত মনোনয়ন না। আজকেও যে এনসিপি 125 জনের মনোনয়ন দিল, এটাও আসলে প্রাথমিক মনোনয়ন। চূড়ান্ত মনোনয়ন তখনই হবে যখন একটা দল তার যে প্রার্থীকে ঘোষণা করবে যে আসনের, সেই প্রার্থীকে একটা চিঠি লিখবে, এবং ওই চিঠি অনুযায়ী ওই চিঠি ওই প্রার্থী হাতে পেয়ে সংশ্লিষ্ট আসনের যে আপনার নির্বাচন কর্মকর্তা রয়েছেন, রিটার্নিং অফিসার, সাধারণত ডিসিরা রিটার্নিং অফিসার হয়ে থাকে জেলা প্রশাসক, সেই জেলা প্রশাসকের কাছে যে দলীয় চিঠিটা সাবমিট করবেন এবং বলবেন যে আমার দল আমাকে ঢাকা 10 আসন থেকে বা লক্ষ্মীপুর 1 আসন থেকে বা বাংলাদেশের 300টি আসনে যে কোনো আসন থেকে একটি আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। ওই চিঠির ভিত্তিতে ওই দলের প্রতীক সেই প্রার্থী নামে বরাদ্দ হবে। তো এখনো বলা যাচ্ছে না আসলে কে কোন আসন থেকে নির্বাচন করবেন, যেহেতু তারা নিজেরাই স্পষ্ট করছেন না বিষয়গুলো। একদমই, সেটাই আসলে এখন দেখার বিষয়। নাহিদ, এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আজ, এবং এই প্রার্থী তালিকায় আমরা কিন্তু দেখেছি তাসনিম জারা, হাসনাত এবং সারজিৎ সহ আরো অনেক এরকম শীর্ষ নেতাদের নাম আমরা দেখেছি, কিন্তু সামান্থা শারমিনের নাম আমরা পাইনি। এটি কেন হয়েছে? এবং এখানে কিন্তু আবার সেই ভাইরাল রিকশাওয়ালাও মনোনয়ন পায়নি, এই বিষয়টি নিয়ে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন যে সামান্থা শারমিন মনোনয়ন পায়নি, শুধু সামান্থা শারমিন না, এনসিপির অনেকেই মনোনয়ন পায়নি। এখন বিষয়টা হলো যে উনি কি আসলে মনোনয়ন পাননি না ওনাকে দেওয়া হয়নি, মানে এটা একটা বিষয়। কিন্তু মনোনয়ন পায়নি আমি তখনই বলতে পারবো যে ওই আসনে যদি উনাকে বাদ দিয়ে উনি যে আসনের প্রার্থী মানে হতে চেয়েছিলেন বা মনোনয়ন ফর্ম কিনেছিলেন ভোলা 1 আসনে, তো ভোলা 1 আসনে তো এনসিপি কাউকে প্রার্থী দেয়নি, সেক্ষেত্রে আমি বলতে পারছি না যে উনাকে মনোনয়ন পাননি। যদি ভোলা 1 আসনে উনাকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়া হতো, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে উনাকে মনোনয়ন দেয়নি, উনাকে না দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে। যেমন কুষ্টিয়া 1 আসনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাচ্ছুম, যিনি মনোনয়ন কিনেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছিলেন, শুরুর দিকে আন্দোলন করেছেন, পরবর্তী এনসিপি যুগ্ম আহ্বায়ক এখন। তো উনাকেও কিন্তু আসলে মনোনয়ন দেওয়া হয়নি কুষ্টিয়া 1 আসনে, কিন্তু উনাকে বাদ দিয়ে যে অন্য কাউকে দেওয়া হবে সেটাও কিন্তু করা হয়নি। এখন প্রশ্নটা হলো দিনারা এদেরকে মনোনয়ন দেওয়া হয়নি নাকি দেওয়া হবে, সেটা আসলে দলই ভালো বলতে পারবে। কিন্তু আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু এনসিপি একটা জোট করেছে, এনসিপির নেতৃত্বে একটা জোট হয়েছে, সেই জোটে আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু রয়েছে। যেহেতু তারা নির্বাচনকে সামনে রেখে একটি জোট করেছেন, সেটা 300 আসনের মধ্যে নিজেদের মধ্যে ভাগাভাগি হবে। কিছু আসনে এনসিপি প্রার্থী দিবে, বাকি কিছু আসনে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি প্রার্থী দিবে, কিছু আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রার্থী দিবে। এখন এরকম কোনো আসন থাকবে না যে এই আসনে 3টা দলই প্রার্থী করবে, তাহলে তার জোট হয় না। অর্থাৎ 3টা দল এক জায়গায় বসে, যেহেতু তারা জোট করেছে নির্বাচনকালীন জোট, 3টা দল এক জায়গায় বসে আলাপ আলোচনা করে মোট 300 আসনে প্রার্থী দিবে। কারণ এমন হতে পারে যে ভোলা 1 আসনে জোটবদ্ধ অন্য কোনো দলের কেউ একজন বা প্রার্থী হিসেবে তাকে মনে করছে যে নিজের দল বাদে অন্য আমার জোটের এনসিপি মনে করছে যে আমার জোটের অন্য কেউ আছে, তাকে আমরা দিতে পারবো। আবার এনসিপি এটাও বলছে যে এটা কিন্তু প্রাথমিক এবং প্রথম ধাপের তালিকা, দ্বিতীয় ধাপের তালিকা আবার হয়তো কিছুদিন পরে তারা প্রকাশ করবে যে বাদ বাকি আসনগুলো। তো এখনই বলা যাচ্ছে না যে সামান্থা শারমিন আসলে মনোনয়ন পাননি, পরবর্তীতে পেতেও পারেন। আবার দেখা যায় যে ব্যক্তি স্বার্থকে আপনার নির্বাচনে যখন কোনো দল জোটবদ্ধ হয়, অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র একজন ব্যক্তি বা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দলীয় বৃহত্তর স্বার্থের জন্য, জোটের স্বার্থের জন্য ওই আসনটা ছেড়ে দেওয়া লাগে। তো সেটিও হতে পারে ভবিষ্যতে, এটি আসলে দেখার অপেক্ষা, ফিউচারে আসলে কি হয়। এটি আসলে বলা যাচ্ছে না যে উনি আসলে মনোনয়ন পাবেন কি পাবেন না। তো একটু পুরনো ইতিহাস যদি ঘাটি নাহিদ, তাহলে দেখা যাবে যে এনসিপি প্রার্থীদের বিপক্ষে কিন্তু লড়বেন বিএনপির সাবেক এমপিরা। তো এক্ষেত্রে কি মনে হয় আপনার, এনসিপিরা কি এই ভোটের লড়াইয়ে উতরাতে পারবে? আপনাকে ধন্যবাদ। আপনি খুব একটা মানে জটিল কোশ্চেন করেছেন। মানে এটা কোশ্চেনটা এরকম যে আসলে মানে বিলিয়ন ডলারের কোশ্চেন, মানে এরকম যে এনসিপি আসলে উতরাতে পারবে কিনা। আমার জায়গা থেকে না, যে কোনো জায়গা থেকে প্রশ্নের উত্তর দেওয়া খুব টাফ, কারণ নির্বাচন নিয়ে আসলে এখন তো ভবিষ্যৎবাণী করা যায় না। আবার আপনি নির্বাচনকে সামনে রেখে যে আপনার জরিপগুলা হচ্ছে, জরিপগুলো তো শতভাগ সত্য না বা
মানে জরিপে যে নির্বাচনের মাঠের যে অবস্থা সেটি পুরোটাই কিন্তু প্রতিফলিত হয় না বা প্রতিফলন ঘটে না। আমরা অতীতের বিভিন্ন নির্বাচনে দেখেছি জরিপে একটা দেখায় কিন্তু আসলে ফলাফল অন্যরকম, কারণ জরিপ তো আসলে সামষ্টিক কিছু ভিত্তিতে বা অল্প কিছু লোকজনের সাথে কথা বলে সেই জরিপটা করা হয়। যাই হোক, যেটি আপনি বলছিলেন যে এনসিপির এই প্রার্থীরা কি বিএনপির প্রার্থীদের সাথে ভোটের মাঠে উতরাতে পারবে কিনা বা এই চ্যালেঞ্জ নিতে পারবে কিনা। দেখুন, এনসিপির যারা এখন প্রার্থী হয়েছেন এবার বেশিরভাগই বলতে সবই আমার কাছে মনে হয়, দুই একজন ওরকম মানে এখনো খুঁজে পাইনি যে অতীতে আসলে এমপি ইলেকশন করেছেন বা সংসদ সদস্য নির্বাচন করেছেন। সবাই নতুন এবং বয়সও অপেক্ষাকৃত কম। এবং আপনাকে বলে রাখি যে আপনার ঢাকা 11 আসনে যেমন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনোনয়ন পেয়েছেন, দল থেকে নির্বাচন করবেন। এই আসনে কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছে, ডক্টর এম এ কাইমকে প্রার্থী দিয়েছে ধানের শীষ প্রতীকে, জামাতের প্রার্থী রয়েছে আতিকুর রহমান। ঠিক একইভাবে আপনার অন্যান্য আসনগুলোতেও এনসিপির যে প্রার্থীগুলো রয়েছেন সেই জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের কিন্তু প্রার্থী রয়েছেন এবং অন্যান্য কিছু ছোট দলেরও প্রার্থী হয়তো কিছু ঘোষণা করেছে, কিছু করে নাই। মোটামুটি বেশ একটা চ্যালেঞ্জ হবে নির্বাচনের জন্য। এখন এনসিপি তো একদম নতুন দল, অর্থাৎ 24-এর যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরবর্তীতে নতুন একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো এবং এই দলের নেতৃত্বে যারা রয়েছেন সেই নেতৃত্ব তো আমরা দেখেছি যে অপেক্ষাকৃত মানে বয়স কম কিন্তু সবার, কারণ সবাই তরুণ এবং তারা যখন রাজনৈতিক দলটা গঠন করে তখন বলেছে যে আমরা তারুণ্য নির্ভর যে রাজনৈতিক দল বা তারুণ্যের যে স্পিরিটকে ধারণ করে সেই অনুযায়ী রাজনৈতিক দলটাকে আগাতে চাই। তো সেই হিসাবে বিএনপির যারা প্রার্থী রয়েছেন এবং জামাতের যারা প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থীরা হয়তো অনেকেই কিছু হয়তো নির্বাচন করেছেন অতীতের নির্বাচনে। আপনি জানেন যে বিএনপির সাথে 2001 সালে জোটবদ্ধ হয়েছিল, সেই সময় তো কিছু আসনে তারা নির্বাচন করেছেন। বাকি অনেক প্রার্থী আছে যারা আগে নির্বাচন করেন নাই এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তার বেশিরভাগই অতীতে একাধিকবার 2বার 3বারও নির্বাচন করেছেন, একাধিকবার এমপি হয়েছেন, অনেকে মন্ত্রিত্ব দায়িত্ব গ্রহণ করেছেন বা পালন করেছেন বিগত সময়গুলোতে বিএনপি যখন দায়িত্ব ছিল বা ক্ষমতায় ছিল সেই সময়। তো সবকিছু মিলিয়ে যে এই রাজনীতিতে অভিজ্ঞ আমরা যাদেরকে বলি, এই অভিজ্ঞ মানুষগুলোর সাথে বা প্রার্থীগুলোর সাথে এনসিপির অপেক্ষাকৃত এই তরুণ নেতৃত্বকে বা তারুণ্য যারা রয়েছে যে ক্যান্ডিডেটগুলো তাদেরকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এখন ভোটের মাঠে আসলে কতটা চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে, যেহেতু তাদের অতীতের নির্বাচন আমরা দেখি নাই, কারণ যারা প্রার্থী হয়েছে তারা কিন্তু একদম ফার্স্ট এমপি ইলেকশন করছেন। এখন যদি এমন হতো যে এই প্রার্থীগুলো আগে উপজেলা নির্বাচন করেছেন বা অনেক আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে এসেছেন বা তৃণমূল থেকে একদম উঠে এসে জাতীয় পর্যায়ে এমপি ইলেকশন করছেন বা সংসদ সদস্য নির্বাচন করছেন, তাহলে আমরা একটা ধারণা পেতাম যে এই প্রার্থীগুলোর আসলে কেমন প্রভাব ফেলতে পারবে। কিন্তু এখন যেটি দেখছি যে এই প্রার্থীগুলো তো আগে কখনো নির্বাচনই করে নাই এবং অনেকে আসলে হয়তো রাজনীতির সাথে ছিল, অনেকে হয়তো পেশা অন্য। আপনি দেখবেন যে 125 জনের যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে এর মধ্যে সাংবাদিক ছিল, এর মধ্যে ডাক্তার আছেন, এর মধ্যে শিক্ষক আছেন, বিভিন্ন পেশার মানুষ এর মধ্যে রয়েছেন যাদেরকে মনোনয়ন প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। তো তারা কিন্তু আগে কখনো নির্বাচন করে নাই, যার কারণে তারা আসলে নির্বাচনের মাঠে কতটা প্রভাব ফেলতে পারবে অপেক্ষাকৃত এই অভিজ্ঞ প্রার্থীদের সাথে সেটি এখন একটু দেখার বিষয়। আমার কাছে মনে হয় যে এটা খুব চ্যালেঞ্জ হবে তাদের জন্য। একদমই তাই, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছেও এটি আসলে নতুন অভিজ্ঞতা হবে। একদমই। নাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।